অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলা 63 জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল, মানে দখলে ছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমরা জানতাম এই গোপালগঞ্জ জেলাও আওয়ামী লীগ মুক্ত হবে। আগামী নির্বাচন কতদিন পরে হবে এটার একটা রোড ম্যাপ, এক ধরনের রোড ম্যাপ, অ্যাটলিস্ট টাইম ফ্রেম নিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন। এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায়। রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল। তুরস্ক থেকে বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান ঢাকায় গিয়েছেন গত দুদিন আগে। সেই বর্ষিয়ান সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে যে রায় দিয়েছিলেন বাংলাদেশের আদালত, আজকে সেই বিষয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা ডাক বাংলা জবাব দিবেন। কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। আমাদের কারোর কি মনে হয় যে ভারত চুপচাপ বসে আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারা হাত গুটিয়ে শুধু হাই হাই করছে যে কি হবে কি হবে? যুক্তরাষ্ট্রে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্কর যে বৈঠক করলেন, কিংবা মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা যে বৈঠক করলেন, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সত্যি সত্যি সম্পর্কের উন্নয়ন চায়? মোটেই না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলা 63 জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল, মানে দখলে ছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমরা জানতাম এই গোপালগঞ্জ জেলাও আওয়ামী লীগ মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। যাই হোক, গোপালগঞ্জ তো বিগত সময় অনেক কিছু ঘটছে, আপনারা দেখছেন। সেনাবাহিনীর উপর হামলা করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এই দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করলো, কোথাও দেখছেন সেনাবাহিনীর উপর হামলা করছে? শিক্ষার্থীরা যে এত বড় একটা আন্দোলন করলো, এত বড় একটা আন্দোলন ঘটায় এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, কোথাও কি শুনছেন একবার যে শিক্ষার্থীরা ধরে মারছে? কোথাও শুনছেন? কিন্তু গোপালগঞ্জের মানুষ কত বড় স্টুপিড, তারা কি করছে? সেনাবাহিনীর উপর হামলা করছে। যাই হোক, তারপরে তো মানে লাল করে দিছিল, কি লাল করছিল ওটা তো আপনারা ভালো করেই জানেন। তারপরে কিন্তু তারা দমে নাই, মানে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, প্রতিটা জায়গায় যে এই শেখ হাসিনা নিয়ে আসবো, হ্যান করবো, ত্যান করবো, অনেক ধরনের কথা। এই 26 তারিখে শেখ হাসিনা চলে আসে, এই কথা কি বলে, কি বলছে যে মিষ্টি সবাই রেডি রেখো, মিষ্টির দোকানদার, মিষ্টির দোকানদারদের ব্যবসার 12টা বাজায় দিচ্ছে। এই যে গুজব লীগ, বর্তমানে তো গুজব লীগ নামে পরিচিত হয়েছে। গুজব লীগ মনে করেন মিষ্টির দোকানদার যারা ব্যবসায়ী তাদের মনে করেন 12টা বাজায় দিচ্ছে। তারা তো 26 তারিখের অপেক্ষা মিষ্টি কিছুটা বানাইছিল। আমরা তো হুজেকি বাঙালি না, এরা মনে করছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা যেটা বলছে সেটাই হয়েছে। 26 তারিখে মনে হয় আসতে পারে, তাইলে যেহেতু 24 তারিখে জাতিসংঘের অধিবেশনে চলে যাচ্ছে, ভাষণ দেওয়ার জন্য চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 26 তারিখে শেখ হাসিনা আসতেও পারে। আবার সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হইলো, এই ভরসায় কিন্তু মিষ্টি অনেকে বানাইছিল। যাই হোক, সেই মিষ্টির ব্যবসায়ীদের মনে করেন ধস, ব্যবসায়ী ধস। আবার যে 28 তারিখে যে মনে করেন যে কেকের যে একটা ব্যবসা ছিল, এই কেকের ব্যবসায় কিন্তু ধস নামছে। 28 তারিখে কেকের ব্যবসায় ধস নামছে সারা বাংলাদেশে। কোথাও দেখছেন যে, কোথাও দেখছেন গোপালগঞ্জ ব্যতীত কোথাও কি দেখছেন একটা কেক কাটতে তাদের নেত্রীর জন্য? কাটে নাই। কিন্তু গোপালগঞ্জের মানুষ তো পাগল, ওরা মনে করছিল যে আমরা গোপালগঞ্জকে স্বাধীন করে রাখবো। কিন্তু এভাবে তো একটা জেলা চলতে পারে না। তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা বাংলাদেশের একটা জেলা, যেখানে পুরো বাংলাদেশ একটা সাইডে, তোমরা এক সাইডে থেকে তোমরা টিকতে পারবে না, ঠিক না? তো এই পাগলের দল বোঝে নাই, এরা আবেগের বসে এই যা পাশে তাই করছে, যা না পাশে তাই করছে। ওরা জেলার ভিতর দিয়ে ওদের প্রতিপক্ষ কেউ নাই। ধরেন গোপালগঞ্জে তো বিএনপি বলেন, জামাত বলেন, এদের নেতাকর্মী তো কম নাই বললেই চলে। তো মনে করেন যে এরা কি করছে, মানে ওই যে দেশীয় যে অস্ত্রগুলো আছে, মানে কাজে করতে যেগুলো লাগে, যে ব্রাহ্মণবাড়িয়াতে যেগুলো আছে, এইগুলো নিয়ে নিজেরা মহড়া দিছে। কিরে ভাই, তুই কারে মহড়া দিস? তুই জেলা থেকে বের হ, গোপালগঞ্জ জেলা থেকে বের হয়ে তুই মহড়া দে, তাহলে বোঝা যাবে তোর কত বড় হ্যাডাম। গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আয়, গোপালগঞ্জ ফরিদপুর তো পাশাপাশি আয়, হ্যাডাম দেখাই দেবো কত প্রকার কি কি। কিন্তু তা আসে না, ওরা নিজেরাই মনে করেন যে ওই মহড়া দিচ্ছে, মহড়াতে সেনাবাহিনী বাধা দিচ্ছে, সেনাবাহিনীর উপর হামলা করছে। তারপর কিছুদিন আগে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে নেতা কর্মীরা গেল, মানে জেলানি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক, তিনি তো জেলানি, ওনার বাড়ি তুই সে গোপালগঞ্জে, ওনার শোডাউনের উপর হামলা করলে একজনকে মেরেও ফেললো। তো এখন দেখেন, ওরা মনে করছিল এইভাবে ওরা পার পেয়ে যাবে সবসময়। না, গতকালকে জন্মদিন ছিল ওদের নেত্রী, জন্মদিনের কেক কাটছে বঙ্গবন্ধু কলেজ থেকে। কেক কেটে যে শোভাযাত্রা নিয়ে বের হয়েছে, পুলিশে বাধা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বাধা দেওয়ার পরে অনেকেই মনে করেন যে মানে ছোটাছুটি করে দৌড়াই চলে গেছে গ্রেপ্তার হওয়ার ভয়ে। কি কানে পানি গেছে? এবার
ভাই একটা কথা বলি, যে বাংলাদেশের মানুষ যেদিকে চলে যাচ্ছে তোমরা একা তো অন্যদিকে থাকতে পারবো না, কারণ তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা তো রাষ্ট্র না, তোমরা বাংলাদেশের একটা কি একটা জেলা। তো বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা তুমি নষ্ট করবা, সেটা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তোমাদেরকে ভয়ভাবে সবকিছু মেনে নেবে না। তো কি করছে, শোভাযাত্রায় বাধা দিচ্ছে, ভঙ্গ। ওই পারলি না তো শোভাযাত্রা করতে, কই এটা প্রতিবাদ করতে পারছিলি? পারিস নি। কেবল তো পতন শুরু হয়েছে, এই পতন থামবে না ভাই। তোরা যেটুকু বাড়াবাড়ি করছিস অতিরিক্ত করে ফেলছিস, আর বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? অতিরিক্ত করে ফেলছিস, আর করিস না। বাংলাদেশের 64 জেলায় কিন্তু নেতার অভাব নাই। আমি মনে করি বড় বড় নেতা গোপালগঞ্জেই নাই, তাছাড়া সব জেলায় আছে, ফরিদপুরে আছে, মাগুরাতে আছে, মাদারীপুরে আছে, কই শরীয়তপুরে আছে। কেউ করছে? কেউ করে নাই। জন্মদিনের কেক কাট নাই কেউ। তা তোরা মাতবাড়ি কেন করিস? তোরা মনে করছিস ফিরে চলে আসবে? ভাই গোপালগঞ্জের মানুষ আমার মনে হয় মানে একটু স্টুপিড টাইপের আছে, তা না হলে এই কাজগুলো ওরা করে না। সত্যি করে বলতেছি, যে বাংলাদেশের 64 জেলা যেভাবে চলতেছে সেভাবে চলা উচিত ছিল ওদের। যাই হোক ভাই, শিক্ষা তো হয়েছে, কানে পানি তো গেছে। তো সামনে যে পদক্ষেপগুলো নেবা একটু ভেবে চিন্তা নিবা, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না। বাংলাদেশের মানুষও লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী সোজা করবে। কারণ ওই 26 তারিখ গেছে, কত 26 চলে যাবে, কত বসন্ত চলে যাবে, আমাদের কন্যা আর বাংলাদেশে ফিরবে না। আমাদের কারোর কি মনে হয় যে ভারত চুপচাপ বসে আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারা হাত গুটিয়ে শুধু হাই হাই করছে যে কি হবে কি হবে? যুক্তরাষ্ট্রে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্কর যে বৈঠক করলেন, কিংবা মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা যে বৈঠক করলেন, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সত্যি সত্যি সম্পর্কের উন্নয়ন চায়? মোটেই না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত 20 সেপ্টেম্বর রুদ্ধদ্বার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? ছিলেন সে দেশের সাংবাদিকরা, যেসব সাংবাদিক বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞ, বাংলাদেশ নিয়ে কাজ করে। ছিলেন কূটনীতিকরা, বাংলাদেশ বিষয়ে কাজ করেন এমন অনেক একাডেমিশিয়ানও ছিলেন। সেখানে কি আলোচনা বিষয় ছিল? আলোচনা বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশে ভারতের যে চলমান, ভারতের কথিত অর্থায়নে যে চলমান প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায়, এবং একই সঙ্গে আওয়ামী লীগকে কিভাবে রিস্টেইল করা যায়, পুনর্বাসন করা যায়। এবং সেখানে আরো যারা ছিলেন, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক ORF, ছিল বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। পুঙ্খানুপুঙ্খ নানান বিষয় সেখানে আলোচনা হয়েছে। বিশেষ করে তাদের প্রকল্প কিভাবে স্মুথলি রান করানো যায়, যেহেতু তাদের বিনিয়োগ রয়েছে, সেই বিনিয়োগের অর্থ কিভাবে তুলে আনা যায়, এবং আওয়ামী লীগকে কি কি উপায়ে পুনর্বাসন করা যায়। সেই সব আলোচনার মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সেখানে যে আলোচনাগুলো হয়েছে, তারা মনে করছে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ প্রচন্ড ভঙ্গুর অবস্থায় এবং বিএনপির অবশ্যম্ভাবী জয় দেখা যাচ্ছে, সেই ধরনের কোনো নির্বাচন যদি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অনুষ্ঠিত হয়, তারপরও বিএনপি তুমুল বিজয় অর্জন করবে, তুমুল জনসমর্থন নিয়ে। কিন্তু যদি এটিকে টেনে টুনে 5 বছর পরে নেওয়া যায়, তাহলে হয়তো বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে হ্রাস পাবে। খুব স্বাভাবিক কথা, এই কথাগুলো আগেই বলে আসছিলাম। এবং বিএনপি যে নির্বাচন দ্রুত দাবি করছে, তাও তো অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে, এইভাবে তো কোনো অনির্বাচিত সরকার বছরের পর বছর চলতে পারে না। এবং বিএনপির হিসাবে এই বিষয়টিও আছে, যত দিন যাবে তত মানুষের যে ক্ষোভ, আক্রোশ আওয়ামী লীগের বিরুদ্ধে একটু একটু করে কমে আসবে। অন্যদিকে বিএনপির এই মুহূর্তে যে জনপ্রিয়তা, সেটাও আস্তে আস্তে কমে আসবে। খুব স্বাভাবিক, সময়ের সাথে সাথে সময়ের প্রলোভে তো অনেক কিছু হয়। এবং সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের যেসব বিশেষজ্ঞ রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে নানান পর্যায়ে, নানান বিষয়। এখন বিষয় হচ্ছে যে তারা কি 5 বছর পর নির্বাচন চায়? আওয়ামী লীগের তো নির্বাচন চায় খুব দ্রুত। এটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঢাক ঢোল পেটানো হচ্ছে বর্তমান সরকারের উপরে, তারা দেশের বাইরে থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে নানান ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, অবিলম্বে নির্বাচনের দাবি জানানো হচ্ছে। এইগুলো তো তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তারা তাদের নেতা কর্মীদের দেখাতে চাইবে যে তারা আছে, তারা এখনো শেষ হয়ে যায়নি, খুব স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এই মুহূর্তে নির্বাচন চায় না, বরং ষড়যন্ত্রের নানান ধরনের পথ তারা অবলম্বন করবে, যেমনটা আমরা দেখে আসছি। এবং ভারতও সেই সব বিষয়ে তারা সহযোগিতা করে যাবে, খুব স্বাভাবিক। এই জায়গা থেকে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য কি কি পথ খোলা রাখা যেতে পারে, এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে যখনই হোক, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। এই জায়গা থেকে তারা যে কথাগুলো বলছেন, গণমাধ্যমে যেগুলো উঠে এসেছে, একজন গোয়েন্দা কর্মকর্তা বলছেন যে
ইতিমধ্যে দিল্লি, কলকাতা এবং আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতারা আশ্রয় নিয়েছেন। এটা তো আমরা জানি, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে। ভারতীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে। সর্বদলীয় যে সংসদীয় কমিটিগুলো আছে বা সর্বদলীয় সংসদীয় কমিটির যারা নেতৃত্বে আছেন সবাইকে নিয়ে বসে এই অনুমতিটির খুবই প্রয়োজন, যদি ভারতে বসে তারা অর্থাৎ আওয়ামী লীগের নেতারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে। এর মধ্যে যে বিক্ষিপ্ত অবস্থা, নানান ধরনের বিবৃতি আমরা পাচ্ছি, সেগুলো তো অসাংগঠনিক অবস্থায়, কিন্তু তারা সেখানে বসেই প্রবাসী আওয়ামী লীগ বা এই টাইপের সাংগঠনিক কার্যক্রম চালাতে চায়। এবং সেখানে উদাহরণ টেনে আনা হয়েছে যে 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছিল। কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। নেপালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। যদি এইগুলো হয়ে থাকে তাহলে কেন আওয়ামী লীগ নতুন করে তার সংকটের সময় ভারতে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না? এই ধরনের দাবি বা বক্তব্য উঠে এসেছে। কেউ কেউ বলছে যে প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলো সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন কিছু নয়। কেউ বলছেন যে ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে অবশ্যই কাজ করা উচিত। এবং জবাবে অবসরপ্রাপ্ত একজন ডিপ্লোম্যাট তিনি বলছেন যে ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে না হয় এবং গোপনে হয় এবং তা যেন কোনোভাবে গণমাধ্যমে প্রকাশ না পায়। মানে সব দিক তারা বিবেচনা করছেন। আওয়ামী লীগ কত দ্রুত তার ইমেজ ফিরে পেতে পারে, আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে পুনর্বাসিত হতে পারে, কিভাবে শুধু পুনর্বাসিত নয় সরকারে বা ক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত হতে পারে, তার চুলচেরা বিশ্লেষণ এবং সেই সব বিষয়ে কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ কাজ করছে বিভিন্নভাবে, এটা তো আমরা জানি। এখন ভারত তো বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের ষড়যন্ত্র করছে, খুব স্বাভাবিক। এবং তার একটা মুখ্য পার্ট হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই সামনের দিনগুলোতে সব ধরনের সহযোগিতা আওয়ামী লীগকে করবে, এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে। আর বাকিটা যা চলছে উপরে উপরে বর্তমান সরকারের কাজ করবে, বর্তমান সরকারের সাথে কাজ করার পাশাপাশি বাংলাদেশের জনগণের সঙ্গেও বন্ধুত্ব করবে, এগুলো স্রেফ কথা আর কিছু নয়। আগামী নির্বাচন কতদিন পরে হবে এটার একটা রোড ম্যাপ, এক ধরনের রোড ম্যাপ, অ্যাটলিস্ট টাইম ফ্রেম নিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন। এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায়। রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল। উনি একটা স্পেসিফিক টাইম বলেছেন, এর আগ পর্যন্ত আসলে সরকারের দিক থেকে কোনো স্পেসিফিক টাইম বলা হয়নি। উনি যেটা বলেছেন তাতে রিপোর্টেই এক ধরনের কনফিউশন তৈরি করে। আপনাদের মনে থাকার কথা, সেনাপ্রধানের সে সাক্ষাৎকার নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি যে রয়টার্সের দুই জায়গায় দুই রকম কথা আছে। ভেতরে একটা জায়গায় এই ধরনের কথা লেখা আছে, আমি স্মৃতি থেকে বলছি, ফলোইং দ্য রিফর্মস, তারপর বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, তার মানে রিফর্ম হবে তার 18 মাসের মধ্যে পরে। কিন্তু শুরুতে যে মূল প্যারা যেটা দিয়ে এই পুরো ইন্টারভিউর জিস্ট দেওয়া আছে, মূল কথা দেওয়া আছে, সেখানে কিন্তু বলা ছিল যে 18 মাসে নির্বাচন করার জন্য তিনি সরকারকে সহায়তা করবেন। সেই ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন এসছে, তার বলার এখতিয়ার আছে কিনা, সরকারকে সাহায্য করবেন কি করবেন না, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু টাইম ফ্রেম নিয়ে ডিবেটটা রয়ে গেছে। নতুন করে তাতে যুক্ত হয়েছেন এবং সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের মনে আছে হয়তো যে কিছুদিন আগেই তিনি প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা প্রসঙ্গে এসেছিল, উনি বলছেন মানে আমি এই জিনিসটার সিগনিফিকেন্স কি এবং এই ব্যাপারে সরকারকে আসলে কি করতে হবে সেটা একটু বলবো। তিনি বলেছেন সেনাপ্রধান একটা মতামত দিয়েছেন, আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন। ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো 18 মাস পরে নির্বাচন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন, উনি আবারও বলছেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো 18 মাস পরে নির্বাচন। সো আগে সংস্কার, তারপরে আরো 18 মাস পরে নির্বাচন, তার মানে সংস্কার প্লাস 18 মাস পরে নির্বাচন। সমস্যা যেটা বেঁধে যায় তাতে সেটা হলো সংস্কার নিয়ে একটা আনসার্টেন পরিস্থিতি। এতদিন পর্যন্ত সরকারের দিক থেকে কেউ কেউ বলেছেন সংস্কার করে নির্বাচন হবে, তাতে যেটা হয় যে সংস্কারটা কতদিন কত সময় লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে। এখন 18 মাসকে আরো এই অনিশ্চিত সময়টার সাথে 18 মাস আরো যুক্ত করা হয়েছে, এটা হলো বর্তমান পরিস্থিতি। এখন সংস্কার কতটুকু হবে কি হবে সেটা নিয়ে প্রধান উপদেষ্টা
আউটলাইন দিয়েছেন, তার ভাষণে দিয়েছেন, এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে অবশ্য সংস্কারে অনেক বেশি সময় সরকার নেবে সেরকম ইঙ্গিত আমার কাছে মনে হয়নি। এমনকি উনি 18 মাস সংস্কারের 18 মাস পরে বক্তব্য দেবেন সেটা উনি বলেননি, নির্বাচন হবে সেটা উনি বলেননি। এখানে সেনাপ্রধানের বক্তব্যটাকে ক্ল্যারিফাই করেছেন প্রেস সচিব ডক্টর ইউনূস। যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো আছে, তারা কাজ করবে, তারা 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডার্সের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কতটুকু কি পরিমাণ সংস্কার হবে, কি পরিমাণ সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কি পরিমাণ সংস্কার রেখে দেওয়া হবে নির্বাচনের পর নির্বাচিত সরকার করার জন্য। সো ওইটা দেখার পরই আসলে বোঝা যাবে। তো টেকনিক্যালি আমরা জানুয়ারিতে আসলে বুঝবো সংস্কারের জন্য কত সময় লাগতে পারে। কিন্তু আমার কাছে তারপরও মনে হয় অন্তত সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন 18 মাসের, এটার একটা ক্লারিফিকেশন দরকার। যেহেতু মাঠে, নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে একটা টাইম ফ্রেমের আলোচনা চলে এসছে। সেনাপ্রধানের এটা ক্রেডিবিলিটির প্রশ্ন, উনি আসলে কি বলতে চেয়েছেন এবং উনি বলতে পারেন কি পারেন না সেটা নিয়ে নানা আলোচনা থাকলে সেটাকে আমরা সরিয়ে বলছি। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন। তিনি বেসামরিক প্রশাসন আমাদের যেটা আছে সেটাকে চালাতে রীতিমতো কাজ করছেন, তার অতি গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার পেছনে সেনাবাহিনী এবং তার প্রধান হিসেবে তার। সো তিনি বলেছেন সেটাকে আমরা মানে অত প্রবলেম খুঁজতে যাচ্ছি না, অনেকগুলো টেকনিক্যাল তর্ক করা যায়, তার এখতিয়ার, তার এটা বলা, তিনি সমর্থন করবেন বলছেন, যদি এর পর পার হয়ে যায় তাহলে কি করবেন বা উনি সমর্থন না করে কি করতে পারেন, এসব নানান আলোচনা কেউ কেউ করছেন, আমি সেই আলোচনাগুলো ঢুকছি না। কিন্তু তিনি যখন বলছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন, যেহেতু উনি বলেছেন পাবলিকলি এবং গ্লোবাল একটা মিডিয়াতে, তাহলে এটা আমাদের জানার অধিকার তার দিক থেকে আছে তিনি আসলে কি মনে করেন। এটা কি সংস্কারের পর 18 মাস নাকি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া, সেটা উনি চান। একটা কথা মনে রাখতে হবে, তার এই 18 মাসের বক্তব্যটাকে আমাদের দেশের মিডিয়া, রয়টার্সের যেহেতু প্রথম প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা আছে, এর মধ্যে নির্বাচনের জন্য তিনি সাহায্য করবেন সেভাবেই নিউজ করেছে, সেভাবেই সেটা নিয়ে প্রতিক্রিয়াগুলো হয়েছে। এবং শুধু সেটা না, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়ও এই 18 মাসের পয়েন্টটাকে ধরে তারা একটা টাইম লাইন বা টাইম ফ্রেম পাওয়া গেছে, সেই ধরনের আলাপ করছেন। কিন্তু এখন প্রেস সচিবের বক্তব্য থেকে যেটা জানা গেল সেটা বুঝতে হবে যে এটা কি প্রেস সচিবের নিজের বক্তব্য নাকি এটা সরকারেরও বক্তব্য। কারণ ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দিক থেকে, তিনি নিউ ইয়র্ক টাইম রয়টার্সের রিপোর্টটা পড়ার জন্য বলছেন। সো এটা তারও ব্যক্তিগত বক্তব্য কিনা সেটাও জানা দরকার আছে। একটা কথা আমার এই জন্য মনে হয়, ডক্টর ইউনূস দেশে ফিরে এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর, এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বসে তারা নেক্সট যেটা বুঝবেন, তাদের তো নিশ্চয়ই অনেক এজেন্ডা থাকবে, তার বাইরে এই বিষয়টা নিয়ে, এই ইস্যুটা নিয়ে তাদের কথা বলা উচিত হবে এবং কথা বলে তাদের এটা ক্লারিফিকেশন দেওয়া দরকার হবে আমার মনে হয়। হতেই পারে সংস্কারের পর 18 মাস, নাকি সংস্কারের পর নাকি 18 মাসের মধ্যে নির্বাচন, নাকি 24 মাসের মধ্যে নির্বাচন। এই আলাপটাই যেহেতু সামহাও আমরা একটু ঢুকে গেছি, সেনাপ্রধানের এই বক্তব্যের পর আমাদের ঢুকে যেতে হয়েছে, এখন সরকারের দিক থেকে এটা ক্লারিফাই করতে হবে। এবং আমি চাই সেনাপ্রধানও তার জায়গা থেকে, যেহেতু তার বক্তব্যকে দুভাবে ইন্টারপ্রেট করা যায়, মেইন রিপোর্টটা থেকে করেছেও, এবং আমি এখনো তার বক্তব্য 18 মাসের মধ্যে নির্বাচন এটাকেই সঠিক বলে মনে করছি। যাই হোক, সেটাও যদি কনফিউশন থাকে সেটা সেনাপ্রধানকে ক্ল্যারিফাই করা দরকার বলে মনে করি, কারণ এই বিভ্রান্তিগুলো সমাজে ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতেই খুব বাজে বিতর্ক এবং বাজে কনফিউশন তৈরি করবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।